নমস্কার, জি 24 ঘন্টা যা কলগল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। তিনটে 3 মিনিট 3 খবরের শুরুতে যে খবরের দিকে আমি নজর রাখবো, হাকিমপুরের ছবি আপনাদেরকে দেখাবো, কারণ এই এসআইআর আবহে হাকিমপুর সরগরম। কেন সরগরম দেখাবো অবশ্যই। আর শুক্লার পর আমি সব্যসাচী হাকিমপুরেরই খবর দেখাবো, কিন্তু ধরে ধরে পার করা হচ্ছে অনুপ্রবেশকারীদের কিভাবে, সেই খবর দেখাবো আমি সব্যসাচী। এসআইআর চাপে ফের বিএলওর আত্মঘাতী হওয়ার অভিযোগ, কোথায় নীলাঞ্জনা জানাবো আপনাদের। হাকিমপুরের ছবি দেখাই। হাকিমপুর কেন সরগরম? সীমান্তের ওপারে অনুপ্রবেশকারীরা তারা ফেরার তাড়াহুড়ো করছেন, কারণ এসআইআর চলছে। অনেকে ফিরিয়েও গিয়েছেন ওপারে। এসআইআর এর গুতোয় কাঁটা তারে এই মুহূর্তে কান্না অব্যাহত রয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং আজকেও হাকিমপুরের ছবি আপনাদেরকে আমরা সকাল থেকে দেখাচ্ছি, যেখানে অনুপ্রবেশকারীরা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় করছেন। তবে তাদেরকে একেবারে দেখে শুনে সমস্ত নথি যাচাই করে তবেই কিন্তু বিএসএফ ওপারে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে বা অনুমতি দিচ্ছে। জি 24 ঘন্টা ক্যামেরার সামনে অনেকেই মুখে কুলু পেটেছেন। আজও হাকিমপুরের সরেজমিনে আমাদের ক্যামেরা কি ছবি উঠে এলো আজ দুপুর পর্যন্ত, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, লেটেস্ট আপডেট কি আমরা জানবো। আমাদের সঙ্গে অয়ন রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, কি ছবি? হাকিমপুরে অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছেন, ওপারে যাওয়ার হিড়িক আমরা জানি। পরশুদিন থেকে বসে থাকা 145 এই মুহূর্তে জি 24 ঘন্টার ক্যামেরার একেবারে সামনে। এদের মধ্যে অনেকে কবুল করেছেন, অনেকে ক্যামেরার সামনে বলেছেন, অনেকে বলেননি, কিন্তু আক্ষরিক অর্থে এরা প্রত্যেকে অনুপ্রবেশকারী। এদের মধ্যে অনেকে স্বীকার করেছেন অন ক্যামেরা যে তারা কাঁটা তার পেরিয়ে চলে এসেছেন ভারতে। কেউ এসছেন 4 বছর আগে, কেউ এসছেন 2 বছর আগে, কেউ এসছেন 6 বা 10 বছর আগে, এবং তারপর এই পশ্চিমবঙ্গের কলকাতা বা তার উপকণ্ঠের বিভিন্ন জায়গাতে তারা বিকল্প পেশা বেছে নিয়েছেন, এখানে বসবাস করেছেন। অনেকের কাছে এখনও পর্যন্ত বাংলাদেশের ভোটার কার্ড রয়েছে, অনেকের কাছে এখনও পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন দলিল দস্তাবেজ রয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এদের কারুর কাছেই ভারতে থাকার মতো কোনো বৈধ কাগজপত্র নেই। অতএব এসআইআর আবহে এরা প্রত্যেকেই অনুভব করেছেন এবার এদের দেশে ফেরার সময় এসেছে, আর ভারতবর্ষে থাকা চলবে না। এবং ঠিক এই জায়গা থেকেই যতটা সহজ ছিল এদের এদেশে আসা, ফেরার প্রক্রিয়া অতটা সহজ নয়। তার কারণ এদেরকে ফিরতে গেলে প্রথমত ভারতবর্ষের প্রত্যেকটি পুলিশ স্টেশনের যে পোর্টাল, এই পোর্টালে এদের নামে কোনো অভিযোগ দায়ের আছে কিনা, এদের বিরুদ্ধে কোনো পুলিশ কেস আছে কিনা, এটা খতিয়ে দেখা হবে। তারপরে দ্বিতীয় যেটা খতিয়ে দেখা হবে যে ভারতবর্ষের যে ভোটার তালিকা, এই তালিকায় এদের নাম আছে কিনা, ভারতবর্ষের যে আধার রেজিস্ট্রেশন সেখানে এদের নাম আছে কিনা, এই প্রত্যেকটা ক্ষেত্র খতিয়ে দেখার পরে খুব সম্ভবত আর কয়েক ঘন্টার মধ্যে পরশুদিন থেকে এখানে অপেক্ষমান 145 জন অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হবে বাংলাদেশে। অর্থাৎ তারা ঠিক আমার সামনে এই যে হাকিমপুর চেকপোস্ট, এই চেকপোস্ট পেরিয়ে সোজা চলে যাবেন নিজের দেশ অর্থাৎ বাংলাদেশ। একদমই অয়ন, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর যারা অপেক্ষা করছেন তাদের মধ্যে থেকেই একজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো, যিনি বলছেন যে 4 বছর ধরে এখানেই তিনি ছিলেন। কি বলছেন তিনি, শোনাবো। নিউ টাউনে কত বছর ছিলে বলো দাদা? তুমি শিক্ষক, তো তুমি এরকম করলে হবে। নিউ টাউনে কত বছর ছিলে বলো? বলো কত বছর ছিল বলো? নিউ টাউনে কত বছর ছিল? দাও দাও দাও, কোথায় যাচ্ছ? 4 বছর। 4 বছর। কি করতে তুমি? কোথায় থাকো? নিউ টাউনে একটা কোশ্চেন, একটা অ্যানসার। একটাই কোশ্চেন, একটাই অ্যানসার। আচ্ছা, কি করতে? না কি করতে? আর যেরকম দেখলাম যে একটা কোয়েশ্চেন একটা আনসারের কথা বলা হচ্ছে, কিন্তু কোয়েশ্চেন কিন্তু অনেক, যার উত্তর পাওয়া যাচ্ছে না যে তারা কিভাবে ঢুকলো এবং ঢোকার পর তারা এই ক বছর ধরে কি করে বেরিয়েছে। গত এক সপ্তাহে যদি হিসেব দিই তাহলে 1720 জন অনুপ্রবেশকারীকে এখনো পর্যন্ত ওপারে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এবং এই পাঠানোর সময় এই 4 বছর ধরে বা 3 বছর বা 1 বছর যে যতদিনই ছিলেন না কেন, তারা কি করেছেন সেই সমস্তটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বায়োমেট্রিক ছাপ নিয়ে রাখা হচ্ছে, সমস্ত ডিটেল তাদের নিয়ে রাখা হচ্ছে। যদি কোনো রকম কোনো অপরাধমূলক কাজের সঙ্গে তাদের যোগাযোগ পাওয়া যায় তাহলে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়ার কথাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেমন হাকিমপুর হোক, তরালি হোক, বিভিন্ন বর্ডারগুলোতে একই ছবি, যেখানে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। এখনো পর্যন্ত 1000-এর ওপর যেরকম জানালাম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হয়েছে। আরও অনেকে আসছেন এখনো পর্যন্ত, যেরকম আজকে সকালের ভিড়টা দেখালো অয়নী।
বাংলাদেশে ফেরত যাবার জন্য যে সমস্ত বাংলাদেশিরা বিভিন্ন সীমান্তে, বিশেষ করে হাকিমপুরের মতন সীমান্তে জড়ো হয়েছে, তাদের মধ্যে অনেকেরই স্বীকারোক্তি দেখা গিয়েছিল যে তাদের ভোটার কার্ড রয়েছে, অনেকে ভোট দিয়েছেন, আধার কার্ডও রয়েছে। ফলে এফআইপি পোর্টালে এই বাংলাদেশিদের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে সেই তথ্য আধার এবং নির্বাচন কমিশনের সঙ্গে শেয়ার করা হবে, যাতে এই সমস্ত বাংলাদেশিরা যে সমস্ত নাগরিক পরিচয়পত্র বানিয়েছিল, যার মধ্যে ভোটার কার্ড হোক বা আধার কার্ড, সেগুলো যাতে বাতিল করা যায়, এমনটাই বিএসএফ সূত্রের খবর। ক্যামেরা পার্সন কমলের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। অর্থাৎ বিজিবির হাতে পাঠানো আগে স্থানীয় পুলিশকে পাঠানো হচ্ছে সমস্ত বায়োমেট্রিক তথ্য, ডেমোগ্রাফিক তথ্য, যাবতীয় কিছু। খুব স্বাভাবিকভাবে এই গোটা বিষয়টা নিয়ে রাজনীতির হাওয়া অনেকদিন আগে থেকেই গরম হতে শুরু করেছিল, দরজা এখনো পর্যন্ত জারি। বিশ্ব হিন্দু পরিষদ একটি অ্যাপ্রুভ সংগঠন, তারা বলছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা তাদেরকে ফেরত পাঠাতে হবে। সেখানে বলা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং তৃণমূল কংগ্রেস, আমি আজকে জানতে পেরে অবাক হলাম, ওখানে যারা বসে আছে, যারা বাংলাদেশি নাগরিক, তাদেরকে খাওয়ানো, বসার ব্যবস্থা, মাথার উপরে আচ্ছাদন ব্যবস্থা সব তৃণমূলের লোকাল পঞ্চায়েত সদস্য করছে। তার মানে এই পঞ্চায়েত সদস্য বা এর পূর্বপুরুষ কেউ না কেউ একসময় বাংলাদেশ থেকে এসেছে, সে ভারতীয় নয়। একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে, এরা ঢুকেছিল, এরা বেরোতে চাইছে। এই যে বেরোতে চাইছে, তাহলে তারা ঢুকলো কি করে? বেরোবার সময় যদি নজরে পড়ে, ঢোকার সময় নজরে পড়লো না কেন? কিসের বিনিময়ে ঢুকেছে? কিভাবে বিএসএফ এর চোখকে ফাঁকি দিল, নাকি সহযোগিতায় ঢুকলো? এগুলোই তো তদন্ত হওয়া উচিত। যাদের চলে যাওয়ার কথা তারা চলে যাবেন, এটা ঠিক। মানুষ হয়তো জীবিকার জন্যই আসে, সারা পৃথিবীতে আসে। তা সত্ত্বেও জীবিকার জন্য আসলে তারা জীবিকা করতে পারেন, তার কত আইনগত ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা দ্রুত সুচারু না করলে ফাঁক ফুকর দিয়ে গলে যাওয়া, যেমন আমাদের লোকও চলে যায় অন্য দেশের লোকও তেমন আমাদের দেশে চলে আসে। বাংলাদেশেরও ভোটার, ভারতেরও ভোটার একসাথে চলতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বপ্রথম ওপার থেকে লোক এসে এপারে ভোটার হচ্ছে এই দাবি তুলেছিল। বিজেপিকে তো শিখিয়েছিল মমতা ব্যানার্জি। আরে অভাবে কেউ এসছে, কেন্দ্রের উচিত কি কাউকে রাখতেই হয়, ওয়ার্ক পারমিট দাও। রাজ্যের উচিত কি কেন্দ্রের সঙ্গে কথা বলো, তাদেরকে বৈধতা দাও আর না দাও, কাজ করার অধিকার দাও, ওয়ার্ক পারমিট দাও। একদিকে যেখানে এসআইআর আবহে আমরা সীমান্ত এলাকার ছবি দেখছি, বাংলাদেশে ফেরার হিড়িক, অন্যদিকে ফের এক মহিলা বিএলওর অস্বাভাবিক মৃত্যুতেও তরজা শুরু হলো। কাজের চাপে, এসআইআর এর কাজের চাপে আত্মঘাতী, এই দাবি তার পরিবার করছে। এবারের ঘটনা নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা ছিলেন ওই বিএলও, চাপড়ার বাঙালজি 201 নম্বর বুথের বিএলও ছিলেন। বিএলওর কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন এবং সেই চাপেই আত্মঘাতী হয়েছেন ওই বিএলও, এই দাবি তার পরিবারের। আমরা দাঁড়িয়ে রয়েছি রাজ্যের যে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের পাড়া, কৃষ্ণনগর ষষ্ঠীতলায়। আর ঠিক পেছনে যে বাড়ি, এই বাড়িতেই যিনি বসবাস করতেন রিঙ্কু তরফদার। এই রিঙ্কু তরফদার একজন স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের তিনি পার্শ্ব শিক্ষক ছিলেন। তিনি তার এলাকারই ওই চাপড়া বাঙালজিরই 201 নম্বর বুথের তিনি বিএলও দায়িত্ব পান। এখনো পর্যন্ত তিনি কিন্তু চিন্তায় ছিলেন যে তার বিএলওর কাজটা সামলাবেন কি করে। তবে তিনি অনেকটাই কাজটা সামলে ফেলেছিলেন, তবে তার শেষ মুহূর্তে তিনি সুইসাইড করলেন, আত্মঘাতী হলেন। তার কারণ তিনি সুইসাইড নোট লিখেছেন, নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। ক্যামেরায় রাজেশের সাথে অনুপ কুমার দাস, জি24 ঘন্টা, কৃষ্ণনগর। ঘটনায় সকালবেলায় আমরা শুনছি যে এরকম ভাব উনি সুসাইড করেছেন। কিভাবে? গলায় দড়ি দিয়েছেন বাড়িতেই। ইনি কি কোনো মানে বিএলওর ডিউটি পেয়েছিলেন 201 নম্বর বুথের, বাঙালির 201 নম্বর বুথের বিএলওর ডিউটি ছিলেন। আর যতদূর সম্ভব মনে হয় ওই চাপ উনি নিতে পারেননি। উনি কি আগে আপনাদের কিছু বলেছিল যে চাপ নিতে পারছি না? বা হ্যাঁ, সেটা আমাদের কাছে গিয়ে বলতো যে আমি চাকরি করবো না, চাকরি ছেড়ে দেবো, আমি আর পারছি না, এইরকম। না, উনি নিজেই কর্মের জন্য চাপ মানে কাজের জন্য পারছিলেন না, মানে বিএলওর ডিউটি সামলাতে পারছিলেন না আর কি। কৃষ্ণনগরে বিএলওর আত্মঘাতী হওয়ার ঘটনায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওর আত্মহত্যার ঘটনা আমি হতবাক, আরো কত প্রাণ আমরা হারাবো, এসআইআর এর জন্য আর কতজনের মৃত্যু হবে, এমন ঘটনা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। এই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর পোস্ট। রাজনৈতিক তরজা শুরু হয়েছে
কে কি বলেছেন শুনবো। এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। ভুলে ভরা তাদের ওয়েবসাইট, এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং তারা অনেকেই আত্মহত্যা করেছেন। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। যারা মারা গেলেন ভোট দিতে গিয়ে পুরো পরিপূর্ণ নির্বাচনী পদ্ধতিতে যারা খুন হয়ে গেলেন, যারা কিনা বিরোধিতা করতে গিয়ে যারা খুন হলেন, ভারতীয় জনতা পার্টির প্রায় 266 জন মানুষ খুন হলেন, যাদেরকে রাস্তায় নগ্ন করে প্যারেড করানো হলো শুধুমাত্র বিরোধী দল করার জন্য, তাদের কি হবে? তাদের জন্য মুখ্যমন্ত্রী কি ভেবেছেন? এইসব মিথ্যের অবতারণা করে বেশি দিন টিকে থাকা যাবে না। মানুষ জানে উনি কেন টাকা দিয়েছেন, মানুষ জানে উনি কেন প্রতিবাদ করছেন, মানুষ জানে বিএলওদের মাধ্যমে উনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন বা বিএলওদের কাছে যে নির্বাচন হয়ে যাবার পরে আমরা থাকবো। উনি তো বলেছেন আগে আমরা থাকবো, এরপরে কিন্তু নির্বাচন কমিশন থাকবে না। কিন্তু কোনো বিএলওই কোনো প্রলোভনে তাদের চাকরিটা মুখ্যমন্ত্রীর কাছে বা তৃণমূল কংগ্রেসের কাছে গচ্ছিত রাখবেন না। আর এবার জলপাইগুড়ি ছবি দেখাবো, সেখানে একটা আজব কাণ্ড। বিএলও বুথ লেভেল অফিসার, তার সই জালিয়াতি করা হচ্ছে এমনই অভিযোগ। বিএলও অসুস্থ, দিন 15 ধরে তিনি হাসপাতালে ভর্তি, আর তাই বিএলওর কাজে তার নাবালক ছেলে। অভিযোগ, মায়ের সই নকল করে ফর্ম জমা নিচ্ছেন সেই নাবালক পুত্র। জলপাইগুড়ি সাহেবপাড়ার 180 নম্বর বুথ এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির জেলা শাসক। 17 বছরের বয়সের জাল সার্টিফিকেট হিসাবে আমার সই করিয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তিনি এখন অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে। ওই যে তার পরিবর্তে কে করছে এগুলো? এর পরিবর্তে ওর ছেলে, ও তো ও সই উঠায় নিয়ে বেড়াচ্ছে এখন বাড়ি বাড়ি সবার। সবার সই কি তার ছেলেই করতেছে? হ্যাঁ, সবার, ওর ছেলেই করতেছে সবার সই। আচ্ছা, ছেলের বয়স কত? ওর ছেলের 17 বছর। 17 বছর বয়স। 17 বছর বয়সে কি এরকম করে তার মার জাল সই করে সে দিচ্ছে এটা কি করা যায়? না, এটা তো আমি কিছু জানি না, তো তাও বলতেছি যে এটা করাটা একটু ব্যাপার আছে একটু। সমস্যা হয়েছে আমরা এসআই ফর্ম জমা দেওয়ার নিয়ে। আচ্ছা, আমরা ফর্ম তো ফিল আপ করা হয়ে গেছে, এখন জমা দিচ্ছি, অনেকে জমা দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আমরা কিছুটা আরো অনেক বাকি আছে জমা দেওয়া। তো জমা দেওয়ার জন্য ফোন করলাম, যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে বললাম যে কাকে জমা দেবো। তো ওনার ছেলে ওঠালো, বলতেছে ফর্মটা আমাকেই জমা দিতে হবে। কি কারণে তার ছেলে জমা নিচ্ছে? উনি বললো ওর মা অসুস্থ। আচ্ছা, কি নাম বিএলওর এখানটা? আঞ্জুয়ারা বেগম। আঞ্জুয়ারা বেগম। আচ্ছা, জমা নেওয়ার পর তো আমি বললাম তো তোমাকে কিভাবে জমা দিব, তুমি তো বিএলওর না। তো বলতে আমাকে জমা দিতে হবে, আমার বাড়ি এসে জমা দিতে হবে। আর যদি আমাকে জমা না দাও তাহলে কোথায় কি করার আছে করে নাও, কমপ্লেন করার আছে কমপ্লেনও করে নাও। আচ্ছা, স্থানীয় পঞ্চায়েত সদস্যের বক্তব্য শুনলেন এবং স্থানীয় মানুষজন তারাও রীতিমতো কিন্তু সমস্যায় পড়েছেন। কি করবেন তারা ভেবে পাচ্ছেন না এবং তারা আশঙ্কাও প্রকাশ করছেন, কারণ এক নাবালক ছেলে তিনি এই ফর্ম জমা নিচ্ছেন, ফর্ম জমা না দিলেও চলবে না। সব মিলিয়ে গোটাটাই একটা সমস্যা। কেন এই সমস্যা, এখনো পর্যন্ত কি কি বিষয় উঠে আসছে জানাবেন প্রদ্যুৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, সময় তো অনেকটা গড়ালো, জেলা শাসকের কোনো বক্তব্য কি পাওয়া গেল? কারণ তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। দেখো, ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের কর্মীরা ঘটনাস্থলে পোস্টার নিয়ে পৌঁছেছে। এসআইআর সংক্রান্ত ক্যাম্প, শিবির, এই ধরনের পোস্টার লাগানো মাত্রই গ্রাম পঞ্চায়েতের সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ এই যে নাবালক ছেলে, বিএলওর ছেলে, যিনি ফর্ম সই করে নকল, মায়ের সই নকল করে তিনি ফর্ম জমা নিয়েছেন এতগুলো মানুষের, তাহলে তাদের কি হবে? সই তো করেছেন বিএলওর ছেলে, নাবালক, তাও আবার সেখানে কিন্তু দাঁড়িয়ে বিএলওর ছেলেকেও আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। তারা ধন্দে রয়েছেন, চিন্তায় রয়েছেন, যেখানে স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই নাবালক পুত্র, এই বিএলওর নাবালক পুত্রের বক্তব্য কি, তার বক্তব্য শোনাই আসুন। বিএলও, আপনি কি বিএলও? না, আমার মা বিএলও। আপনার মা? উনি এখন অসুস্থ আছেন, ওনার পরিবর্তে আমি ফর্মটা কালেক্ট করে অঞ্চলে দিচ্ছি জিপি অফিসে, ওনারা সাবমিট করতেছে। রিসিভ করে কে দেয়? রিসিভ আমি ওনার সাইনটা দিচ্ছি, যেহেতু উনি অসুস্থ, উনি সাইনটা দিতে পারছেন না। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 17+। 17+। তো আপনাকে কে দায়িত্ব দিল তাহলে?
আমাকে অঞ্চল থেকে বলছে কি, রাজ বলছে তুমি ফর্মটা কালেক্ট করে নাও, কালেক্ট করে আমাকে দিয়ে দাও, আমি সাবমিট করে দেবো। আচ্ছা আচ্ছা, তো রিসিপ্টও আপনি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ওনার বিএলও সাইনটা আমি দিচ্ছি। বিএলও সাইনটা আপনি দিচ্ছেন। ফলে সামগ্রিকভাবে গোটা বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই অভিযোগ তোলা হচ্ছে যে 2 বছরের কাজ নির্বাচন কমিশন চাপ দিয়ে 2 মাসের মধ্যে করাতে চাইছে। সেই জন্য সমস্যায় পড়ছেন বিএলওরা। বিএলওদের আত্মহত্যার ঘটনা সামনে এনে সেই অভিযোগ সামনে রেখে তৃণমূল কংগ্রেস একটা অভিযোগপত্র নির্বাচন কমিশনের কাছে গিয়ে দিয়ে এসছে। সেখানে পার্থ ভৌমিক, অরূপ বিশ্বাস, চন্দ্রী ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ছিলেন। সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধেই তাদের ক্ষোভ এবং যাবতীয় অভিযোগ তিনি উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং এরকম অভিযোগ করা হয়েছে, আগেও একাধিকবার জানানো হয়েছিল নির্বাচন কমিশনে, কিন্তু নির্বাচন কমিশন পাল্টা তার কোনো পদক্ষেপ করেনি, জবাবও দেয়নি। একগুচ্ছ অভিযোগ নিয়ে আবারও নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, বাপি হালদার, পার্থ ভৌমিকরা নির্বাচন কমিশনে এসে অভিযোগ জানিয়ে গেলেন যে 6বার চিঠি দেওয়া হয়েছে, কোনো চিঠির উত্তর পাওয়া যায়নি। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। এতগুলো মানুষ মারা যাচ্ছেন, আত্মহত্যা করছেন, বিএলওরা আত্মহত্যা করছেন, তা সত্ত্বেও নির্বাচন কমিশন 2 বছরের কাজ 2 মাসে করতে চাইছেন, যার দায় সম্পূর্ণ নিতে হবে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। একটি রাজনৈতিক দলকে তারা বলে দিচ্ছেন কত ভোটার বাদ যাবে, সেই রাজনৈতিক দল সেই তথ্য নিয়ে বাইরে তারা প্রচার করছে। এরও বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দিয়ে গেল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। জি24 ঘন্টার জন্য ক্যামেরা রঞ্জিত হালদারের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। আর স্মারকলিপি জমা দেওয়ার পর কি বললেন তৃণমূলের অরূপ বিশ্বাস, শোনাই। যে কাজটা 2 বছরে শুধু একটি রাজনৈতিক দলকে তাদের কথায়, তাদের খুশি করার জন্য, তাদের জন্য লড়াই করার জন্য আজকে 2 বছরের কাজটা মাত্র 2 বছরে ইলেকশন কমিশন করছে। রাজ্যের খবর, এসআইআর খবরের দিকে তো নজর রয়েছে, তবে এবার আপনাদের জম্মুর ছবি দেখাবো। জম্মুর বিষ্ণা এলাকায় সেখানে পাকিস্তানের মাদক সন্ত্রাসের বিরুদ্ধে নিকেশ অভিযান চলছে, পুলিশের বুলডোজার অভিযান চলছে। পাকভিত্ত মাদক চোরাচালানকারীদের বাড়িতে একেবারে বুলডোজার চালাচ্ছে পুলিশ। ব্যাপক পুলিশি নিরাপত্তা রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। যে ছবি দেখছেন জম্মুর বিষ্ণা এলাকায়, সেখানে পাকিস্তানের মাদক সন্ত্রাসের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, পুলিশের বুলডোজার অভিযান অব্যাহত। আজকেও চলছে সেই বুলডোজার অভিযান। একেবারে মাদক চোরাচালানকারীদের বাড়ি, বেআইনি নির্মাণ, যে ঘাঁটি তৈরি করা হচ্ছিল, মাদকের ঘাঁটি তৈরির চেষ্টা চলছিল, সেই সমস্তটাই গুড়িয়ে দিচ্ছে পুলিশ। जम्मू कश्मीर पुलिस द्वारा एक बड़ा बुलडोजर एक्शन जो है वो जम्मू के बिश्ना के देवली इलाके में यहाँ पर लगातार जारी है। आप तस्वीरों में देख सकते हैं किस तरह से यहाँ पर बड़ा बुलडोजर एक्शन जो है वो लगातार चलाया जा रहा है। कल भी बिश्ना के हमने देखा था कि सिकंदरपुर कोठा इलाके में एक बड़ा बुलडोजर चलाया गया था, और उसी तरह से आज ये दूसरी ड्राइव जो है वो इस इलाके में लगातार यहाँ पर चलाई जा रही है। और ये नशा तस्करों के जो अड्डे यहाँ पर बन चुके हैं विभिन्न इलाकों में, उन्हें यहाँ पर साफ किया जा रहा है, उन्हें क्लियर किया जा रहा है, ताकि किसी भी तरह से जो एक लगातार प्रॉपर्टीज जो लोगों ने बनाई हुई है इस नशे के पैसे से, उसे यहाँ पर खाली किया जाए। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।